আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি পদার্থবিজ্ঞান 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের সাজেশন নিয়ে। ফাইনাল সাজেশন তুলে ধরবো। এখানে আমরা প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন টপিকগুলো পড়তে হবে সেই টপিকগুলো আমরা প্রত্যেকটা অধ্যায়ে লিখেছি। ক খ গ ঘর জন্য আলাদা আলাদা টপিক করে পুরোভাবে বোঝানোর চেষ্টা করব যাতে এটা ভালো রেজাল্ট তোমরা করতে পারো। দেখো, পদার্থবিজ্ঞান এমন একটা সাবজেক্ট, এখানে তোমাকে একটু হলেও এফোর্ট দিতে হবে, কারণ এখানে তুমি কোনো কিছুই নিজের মতো করে লেখার সুযোগ পাবা না, যেটাকে আমরা বলতে পারি বানিয়ে লেখা। এখানে তোমাকে একদম যদি তুমি না জানো কোনো একটা টপিক সম্পর্কে, তাহলে সেখানে এক্সপ্লেন করা তোমার জন্য অনেকটাই কষ্টকর। তাই আমরা চেষ্টা করেছি একটা পারফেক্ট সাজেশন তৈরি করার জন্য, এবং যেটা তোমরা যদি ভালোভাবে কমপ্লিট করতে পারো, বেশ ভালো একটা সময় তো কিন্তু তোমরা পাচ্ছ পরীক্ষার জন্য, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং এখানে পরীক্ষা সম্পর্কিত অনেকগুলো নিউজ আছে, সেগুলো আমরা শেয়ার করব। মূল কথা হচ্ছে আমরা বেশ বড় একটা সাজেশন তৈরি করেছি, বাট আমি তোমাকে চেষ্টা করবো সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ তোমাদের এই মুহূর্তে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট। তাই একদম বেশি সময় নিব না তোমাদের। চাইলে এখানে পুরো সাজেশন যদি এক্সপ্লেন করতে চাই তাহলে হয়তো বা ঘন্টাখানিক লেগে যাবে। আমরা চেষ্টা করব সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং বহু নির্বাচনী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাই তোমরা একদম শেষ পর্যন্ত দেখো এবং বিষয়গুলো বুঝে নাও। যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নয়, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো এবং পাশে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ সামনে তোমাদের পরীক্ষার আরও আপডেট তথ্য তোমরা আমাদের কাছ থেকে পাবা। এরপরে তোমাদের রেজাল্ট প্রকাশ সেই তথ্য পাবা। তারপর আবার তোমাদের কলেজে ভর্তি হবে অনলাইনে। তো কলেজ ভর্তি অনলাইন প্রসেসে কিন্তু অনেক শিক্ষার্থী অনেক ভুল করে জীবন নষ্ট করে বসে আছে। এক্ষেত্রে তোমরা সেরকম ভুল করো না। এক্ষেত্রে সকল তথ্যগুলো আমরা তোমাদেরকে দিব, তাই আমাদের সাথে যুক্ত থাকো। তা আমরা এখানে প্রথমত সৃজনশীল সাজেশন এবং নৈবেত্তিক সাজেশন একসাথেই থাকবে, কিন্তু আমি একটু নৈবেত্তিক নিয়ে ভিডিও শেষে একটু বেশি আলোচনা করব, এবং সৃজনশীল প্রশ্ন লেখা নিয়ম নিয়ে একটু আলোচনা করব। কারণ এখানে তোমাদের যখনই কথা আসে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিতে, তখন একটু লেখার ধরনটা চেঞ্জ হয়ে যায়। ডিফিকাল্ট যে সৃজনশীল প্রশ্ন তার মতো কিন্তু বিষয়টা এরকম নয়। বিষয়টা বুঝতে পারছো আশা করি। চলো আমরা শুরু করি। এখানে পরীক্ষার মানবন্টন তোমরা অনেকক্ষণ ধরে দেবে, দেখতে পাচ্ছ যে 8টা প্রশ্ন থাকবে, 5টা অ্যান্সার করতে হবে। বহু নির্বাচনী 25টা থাকবে, 25টা অ্যান্সার করতে হবে। এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে তোমাদের পাস, সৃজনশীল, নৈবেত্তিকে আলাদা পাস, সৃজনশীল, নৈবেত্তিক এবং ব্যবহারিক, মানে 3টা অংশে তোমাদেরকে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। তুমি যদি সৃজনশীলে 50-এ 50 পাও, বাট নৈবেত্তিকে পাইলা ফেল, ব্যবহারিকে ফেল, তোমার এটা ফেলই আসবে, কিছু করার নেই। সৃজনশীলে 50 মার্কের মধ্যে তোমাকে 16.67 নম্বর পেতে হবে পাস করার জন্য। এটা একদম অ্যাকুরেট হিসাব, 16.67। আর বহু নির্বাচনীতে তোমাদের 25 নম্বরের মধ্যে পেতে হবে 8.33 নম্বর, আর ব্যবহারিকও 8.33 নম্বর। কারণ বহু নির্বাচনী তোমার কি বলে, বহু নির্বাচনের ব্যবহারিক দুইটাতে তোমার হচ্ছে কত মার্কে, 25 মার্কে, আর একটা হচ্ছে 50 মার্কে। সেই দুইটা মিলে তোমার টোটালি 33 মার্ক হচ্ছে পাস। 33.33 হিসাব করলে পাস হবে, বা ধরো না 33। তো এখন এই হচ্ছে ক্যালকুলেশন। আমরা এবার আসি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে কথা বলতে। এই হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস, যার আমি ডিপলি ভিতরে যাব না, কারণ এই সিলেবাসের মধ্যে গেলে অনেক কিছু এলোমেলো করে ফেলতে পারো তোমরা, বা আমি পারি। তা আমি একটু সংক্ষেপে রেখেছি এখানে বোঝানোর সুবিধার্থে। টোটাল 8টা অধ্যায় রয়েছে। একটা নর্মাল ক্যালকুলেশন অনুযায়ী আমাদের প্রত্যেক অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসবে, কিন্তু এখানেও কিন্তু রয়েছে, আমি সেটা একটু বলে দিচ্ছি। প্রথম অধ্যায় রয়েছে ভৌত রাশি ও পরিমাপ, দ্বিতীয় অধ্যায় গতি, তৃতীয় অধ্যায় বল, চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি, পঞ্চম অধ্যায় রয়েছে পদার্থের অবস্থান ও চাপ, সপ্তম অধ্যায় রয়েছে তরঙ্গ শব্দ, অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন, এবং একাদশ অধ্যায় জলবিদ্যুৎ। এখন যদি আমি নর্মালি তোমাদের যে ক্যালকুলেশনটা বলেছিলাম সেটা হচ্ছে প্রত্যেক অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসবে, কিন্তু তা কিন্তু না হতে পারে। যেমন এখানে দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন তুমি কনফার্ম পাবা, চতুর্থ অধ্যায় থেকে একটা প্রশ্ন পাবা, পঞ্চম থেকে পাবা, সপ্তম থেকে পাবা, অষ্টম থেকে পাবা। এক্ষেত্রে একাদশ জলবিদ্যুৎ থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবছর, এবং যেটা গত বছরও দেখা গেছে যে বিশেষ করে এইসব বোর্ডে অনেক বোর্ডেই দেখা যায় 10% 20% তোমার 2টা প্রশ্ন চলে আসে একাদশ অধ্যায় থেকে। এখন তোমার কয়টা কমন ফলাইতে হবে, প্রশ্ন লিখতে হবে কয়টা, 5টা। তা আমি যদি ক্যালকুলেশন করি যে আমি দ্বিতীয় অধ্যায়টা পড়বো, একটা পড়লাম, চতুর্থ অধ্যায় পড়বো একটা, তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় পড়লাম একটা, 3টা, সপ্তম অধ্যায় পড়লাম, আর হচ্ছে অষ্টম অধ্যায় পড়লাম, কয়টা টোটাল 5টা কিন্তু হয়ে গেল। কিন্তু এটা কি তোমার কি মনে হয় রিক্স হয়ে যায় না, একদম মানে কিন্তু কাটায় কাটায় সমান হয়ে যাচ্ছে। তাই একটু মনে হয়, আমার মনে হয় একটু যদি আগ বাড়িয়ে তুমি পারো তাহলে একাদশটা কমপ্লিট করো। এক্ষেত্রে আমি বলি বল অধ্যায় থেকে একটি প্রশ্ন আসতে পারে, আবার 2টা প্রশ্ন আসতে পারে, আবার এমনও হতে পারে যে একাদশ অধ্যায় থেকে একটা প্রশ্ন আসতে পারে বা 2টা প্রশ্ন আসতে পারে। আবার ভৌত রাশি পরিমাপ থেকে প্রশ্নের সম্বন্ধে একটু কম, মানে অন্যান্য অধ্যায় যেমন একদম শিওরলি একটু গায়ের জোরে বলতেছে, এখানে গায়ের জোরে একটু কম। এখান থেকে প্রচুর নৈবেত্তিক আসবে ভৌত রাশি ও পরিমাপ থেকে, এইটা শিওর থাকো তোমরা, প্রচুর নৈবেত্তিক পাবা এবং সহজ সহজ নৈবেত্তিক গুলোই পাবা। তো
ক্যালকুলেশনে দেখা যায় যে এখানে তুমি যদি একাদশ অধ্যায়টা জলবিদ্যুৎ পড়ো তোমার জন্য বেশি বেনিফিট হবে, কারণ এখানে তোমার হয়তো বা দেখা যায় 6টা গিয়ে 7টা প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা রয়েছে। কেমন? তো এইভাবে একটা ক্যালকুলেশন থাকতে পারে, তোমরা সেভাবে প্রিপারেশন নাও, অন্তপক্ষে 5টা অধ্যায় কনফার্ম পড়বা, তারপর তুমি হয় বল পড়ো না জলবিদ্যুৎ পড়ো, যেখান থেকে তুমি একটা যে কোনো দুটো থেকে একটা অধ্যায় পড়ো, 6টা কমপ্লিট করলে মিনিমাম 6টা থেকে 7টা প্রশ্ন কমন পড়বে আশা করি ইনশাল্লাহ। তো এই হচ্ছে আপাতত একটা প্রিপারেশন। এখন আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করি। আর এখানে অধ্যায় ভিত্তিক আলোচনা বলতে আমরা এখানে বেশ বড় একটা সাজেশন তৈরি করেছি, অনেকগুলো পেজের, প্রত্যেকটা অধ্যায় নিয়ে বিস্তৃত আলোচনা করেছি, তাই তোমাদের কাছে একটু সময় লাগতে পারে, বাট আমি চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার জন্য। প্রথমত বলি, কোনো কিছুই একদম মুখস্থ করে চিন্তা ভাবনা করো না, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, পরীক্ষার সময় একদমই লাস্ট টাইমে এসে বুঝে কোনো লাভ নেই, এটা আমিও ওরকম ভাবে বলবা, বাট আমি বাস্তবিক বলবো পরীক্ষার খাতায় তুমি মানে এক্সপ্লেন করতে চাও, পরীক্ষার খাতায় লিখতে চাও, তাহলে তোমাকে বিষয়টা বুঝতে হবে। লাগলে ঠান্ডা মাথায় বসো, সব ধরনের প্যারা বাদ দাও, মোবাইল সবকিছু বাদ দিয়ে তারপর এই ফিজিক্স পড়ো, কারণ এত সহজ কিন্তু না ফিজিক্স, ঠিক আছে? সো আমরা এখানে যদি দেখি, প্রথমত এখানে জ্ঞানমূলক, তুমি এখানে এই 5টা প্রশ্ন, মানে আমরা এখানে যে প্রশ্নগুলো লিখেছি অ্যানালাইসিস করেছি, এগুলো সব বেশি কম বেশি বোর্ডকে টার্গেট করে করা হয়েছে। দেখা যায় বিগত সালে, এবং তোমাদেরকে একটা কথা আমি খুব গুরুত্ব সহকারে বলবো ভাইয়া, 2022 সালের সিলেবাসকে কিন্তু 2023 সালে করা হয়েছে, তাই তোমাদের কিন্তু 2022 সালের প্রশ্ন ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমরা তোমার বোর্ড বাদে, ধরো না তুমি ঢাকা বোর্ডের, তাহলে ঢাকা বোর্ড বাদে বাকি যে বোর্ড রয়েছে, যেমন দিনাজপুর, ময়মনসিংহ, রাজশাহী, যশোর, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, এই যে বোর্ড বাকিগুলো রয়েছে সেগুলো একটু অ্যানালাইসিস করতে হবে, কারণ সেখান থেকে প্রচুর প্রশ্ন আসবে, কারণ অলরেডি সেই প্রশ্নগুলো করা হয়েছে। হয়তোবা তোমার বোর্ডে রিপিটেড প্রশ্ন করবে না, কিন্তু অন্য বোর্ড থেকে সেই রিপিট প্রশ্ন আসতেই পারে। কেমন? তো এক্ষেত্রে তোমরা এই 5টা পড়ো জ্ঞানমূলকের ক্ষেত্রে। আমি এখানে একটু তোমাদেরকে বলে রাখি, আমি এভাবে যদি পুরো রিডিং পড়ে তোমাদেরকে বিষয়গুলো এক্সপ্লেন করতে দিতে চাই, তাহলে বেশ ভালো একটা সময় লাগবে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখতেছি, সেখানে গিয়ে তোমরা এগুলো সব পেয়ে যাবা। সেখানে আমি অধ্যায় একদম সেম বিষয়টাকে আমি পিডিএফ আকারে দিচ্ছি, সেখান থেকে তোমরা একটু দেখে নিও। কেমন? তো আমি এখানে একটু বুঝিয়ে দিই তোমাদেরকে একটু ভালোভাবে। প্রথম অধ্যায় থেকে তোমরা এই 5টা শুধুমাত্র সিম্পল প্রশ্ন তোমরা জ্ঞানমূলক পড়বা। এরপর রয়েছে অনুধাবনমূলক, এখানে রয়েছে তোমাদের টোটাল 5টা প্রশ্ন। এই অনুধাবন কটা কমপ্লিট করলে আশা করি তোমাদের এখান থেকে 2 মার্কের যেটা রয়েছে সেটাও তোমাদের প্রশ্ন কমন পড়ে যাবে। গওয়ার ক্ষেত্রে এখানে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আমরা এখানে প্রত্যেকটা প্রশ্নের সামনে বলে দিয়েছি যে কত কত সাল পড়তে হবে। যেমন এখানে 2021-20 সালটা ইম্পর্টেন্ট, সেটা বলেছি। এখানে স্ক্রুজ গজ এটা রয়েছে, যেটা 2020-21 ইম্পর্টেন্ট। আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি যেটা রয়েছে সেটা 20-21 খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমি ওই যে বলেছিলাম প্রথম অধ্যায় একটু কম গুরুত্বপূর্ণ সৃজনশীলের ক্ষেত্রে, তারপরে তোমরা 3টে চাইলে ট্রাই করতে পারো, আর নয়তো দরকার নাই। এরপর যদি আমরা বলি দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে, দ্বিতীয় অধ্যায় এখানে অধ্যায়ের নাম কি? দ্বিতীয় অধ্যায় হচ্ছে গতি। গতির ক্ষেত্রে আমরা যদি দেখি, গতিতে এইগুলো রয়েছে তোমাদের সিম্পল ভাবে ক মার্কের জ্ঞানমূলক প্রশ্ন 1 মার্কের জন্য। এগুলো বিগত সালগুলোতে প্রচুর এসে গেছে, এবং তোমরা একটু বুঝে পড়ার চেষ্টা করবা। যদি সময় না পাও তাহলে লাগলে মুখস্থ করো, বাট কনসেপ্টটা বুঝো। খর জন্য তোমাদের এই প্রশ্নগুলো রয়েছে। এখানে এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক ব্যাখ্যা করো। তো এই বিষয়গুলো যে রয়েছে এইগুলো তোমরা একটু ব্যাখ্যাগুলোকে 2 নম্বরে সবচেয়ে বেশি, মানে খ প্রশ্নে একটু বেশি গুরুত্ব দিয়ে থাকে, তোমরা এগুলো একটু ভালো করে পড়ো। এখানে সূর্যকে ঘিরে হ্যালোর ধূমকেতু, এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকগুলো বোর্ডে এসে গেছে, একটু ভালো করে খেয়াল করবা তোমরা এগুলো। আবার এখানে গ এবং ঘর ক্ষেত্রে রয়েছে ক্যাচ ধরতে পারবো কিন্তু 2022 সালের, এগুলো 2022 সালে যে বোর্ডের প্রশ্ন এসেছে সেগুলো একটু অ্যানালাইসিস করো। গ্রাফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। 2022 সাল এবং 21 সাল যদি পারো 2020 সালের প্রশ্নগুলোকে তোমরা একটু অ্যানালাইসিস করো গ্রাফে, ঠিক আছে? তোমরা এই টপিকগুলো নিয়ে যতগুলো বোর্ড প্রশ্ন রয়েছে এবং সালের যে সামনে যে বোর্ড প্রশ্নগুলো লেখা আছে ওই জিনিসগুলো অ্যানালাইসিস করলে আশা করি তোমাদের কোনো টেনশন করতে হবে না, আশা করি সে তার মধ্যেই কমন পড়বে। তারপর এখানে তৃতীয় অধ্যায় রয়েছে, এখানে এই কটা রয়েছে তোমাদের টোটালি শর্ট প্রশ্ন, যেটাকে বলা হয় ক নম্বরে। খ নম্বরে রয়েছে এখানে এই প্রায় 5টা প্রশ্ন রেখেছি খ নম্বরে। গ নম্বরে রয়েছে 5টা প্রশ্ন, এবং এখানে বলা হয়েছে 2022 থেকে 20 সাল এই মাত্র 2টা বোর্ড, 3টা বোর্ড আসে 2022, 21, 22 আর 20। এই 3টা বোর্ডকে একটু গুরুত্ব সহকারে তোমরা পড়ো, তাহলে আশা করি এখান থেকে তোমাদের একটা মানে তোমরা এখানে যে গ ঘ যেটা আছে সেটা তোমরা ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবা, বুঝতে পারবে এবং পরীক্ষার খাতাও লিখতে পারবা। এর পরবর্তীতে চতুর্থ অধ্যায়, যেখানে আমরা এখানে ক রেখেছি টোটাল 6টা প্রশ্ন, ক্ষয়ে রয়েছে প্রায় 7-8টার মতো প্রশ্ন রয়েছে, এবং তোমার এখানে গ এর ক্ষেত্রে 3টা রয়েছে, শক্তির নিতন্তর সূত্র রয়েছে, স্প্রিং রয়েছে, মোটর রয়েছে। মোটরের ক্ষেত্রে 2022 থেকে 2019 সালের প্রশ্নগুলোকে বলেছি, এই সবগুলো 19 সাল পর্যন্ত প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করবা, তাহলেই হবে এবং দেখে যাবা। পঞ্চম অধ্যায় রয়েছে এখানে জ্ঞানমূলকের রয়েছে এই প্রশ্নগুলো, এইগুলো কমপ্লিট করবা। এখানে প্লাজমা, বায়ুমণ্ডলের চাপ কাকে বলে, সূত্র যেগুলো রয়েছে, প্যাসকেলের সূত্র, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, হুকের সূত্র, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, চলে আসবে। এবার রয়েছে তোমাদের অনুধাবনমূলক। অনুধাবনের
অনুধাবনের ক্ষেত্রে আমরা এই প্রশ্নগুলো রেখেছি, ডিসক্রিপশনে গিয়ে বা স্ক্রিনশট নিয়ে দিয়ে রাখো, তোমরা এগুলো খুঁজে খুঁজে পড়ে ফেলবে, আশা করি খুব ইজিলি পেয়ে যাবে তোমরা। আর যারা অলরেডি পড়ে ফেলেছো তারা একবার চেক আউট করে নেবে যে আমার সব ঠিক আছে কিনা। গয়ের ক্ষেত্রে আমরা জাস্ট 3টা রেখেছি, এই 3টা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমটা বলবৃদ্ধিকরণ নীতি, এই যে সূত্রটা রয়েছে, এবং 2টা রয়েছে যে বস্তু ভাসবে নাকি ডুববে, কত শতাংশ ভাসবে কত শতাংশ ডুববে। এটা 2020 সাল থেকে 22 সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু বেশি করে অ্যানালাইসিস করলা হয়ে যাবে, এই 2টাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপর রয়েছে সপ্তম অধ্যায় যেখানে জ্ঞানমূলক রয়েছে, এই প্রশ্নগুলো আমরা রেখেছি জ্ঞানমূলকের ক্ষেত্রে, তোমরা এগুলো কমপ্লিট করে যাবা। দেন এখানে রয়েছে অনুধাবনমূলক, এগুলো অনুধাবনমূলকের ক্ষেত্রে, এক্ষেত্রে কয়েকটা প্রশ্ন খুবই তোমাদের বলতে পারি যে একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেমন পুরুষের কণ্ঠ মোটা, শিশু এবং মহিলাদের কণ্ঠ চিকন হয় কেন, এইটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে যে শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীলতা কেন, এটা ইম্পর্টেন্ট। এরকম বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে যেগুলো একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো সবগুলো কি পড়ে যাও, তাহলে তোমার জন্য অনেক ভালো হবে, কারণ যেহেতু তুমি অধ্যায় পড়তেছো মাত্র 6টা, যে কোনো 6টাতে একটু ভালোভাবে যেতে হবে। এখানে গড় ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী এবং হচ্ছে তরঙ্গের অতিরিক্ত দূরত্ব, এই বেগ, এইটা পড়ে যাওয়া ভালো করে, আশা করি কমন পড়বে 2টা থেকে যে কোনো একটা, এবং এভাবেই প্রশ্ন আসবে ইনশাল্লাহ। অষ্টম অধ্যায় রয়েছে জ্ঞানমূলক, আমরা এখানে দিয়েছি ক নম্বরে এই কটা প্রশ্ন, অনুধাবনে দিয়েছে এই কটা প্রশ্ন, যেখানে এক্সরে খুবই ইম্পর্টেন্ট, এই যে রশ্মির যে বিষয়টা রয়েছে এটা। তারপর এখানে তোমাদের রয়েছে লাল রং, সানগ্লাস চোখে দিলে হলুদ রং বা এর ফুলকে কোনো বর্ণে দেখাবে, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। খ নম্বরে অনেক বোর্ডে শিখেছে, একটু খেয়াল করে দেখবা। এবং এখানে তোমাদের রয়েছে ম্যাথ রয়েছে, ম্যাথ আমরা 2022 সালের প্রশ্নগুলোকে অ্যানালিসিস করলে তোমাদের হয়ে যাবে। 22 সালে কয়েকটা বোর্ডে এসে গেছে, সেগুলো একটু ভালো করে অ্যানালিসিস করবা, যদি সময় পাও 2021 দেখো, 2021 দেখো। তারপরে রয়েছে একাদশ অধ্যায়, যে অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, এই অধ্যায়টা একটু ভালোভাবে পড়ে যাবা। জ্ঞানমূলক এই কটা পড়ে যাবা, এখানে ফিউজ, তড়িতের অনেকগুলো প্রশ্ন রয়েছে, ওহামের প্রশ্ন রয়েছে, পড়ে যাবা। অনুধাবনমূলক নিয়ে তোমাদের অনুধাবন একটু বেশি প্রশ্ন বলা যেতে পারে, সেক্ষেত্রে একটু ঠান্ডা মাথায় অনুধাবনগুলো সবগুলো কমপ্লিট করে যাবো, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে কমপ্লিট করে যাবা। এবং এখানে জ্ঞানমূলকে আমরা প্রশ্ন রেখেছি 2020 সাল থেকে 19 সাল, কিছু প্রশ্ন রয়েছে যেমন ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে 2020-21 পড়লেই হবে, কিছু প্রশ্ন 2019 সাল পর্যন্ত বলেছি, এগুলো কমপ্লিট করে যাও, ইনশাল্লাহ ভালো হবে। যেমন তড়িৎ প্রবাহ শুধুমাত্র 2021 এবং 20 সালের কথা বলা আছে, আর ক্ষমতা হচ্ছে 2022-21, কেমন, এইভাবে যদি তোমরা পড়ে যেতে পারো আশা করি তোমাদের এখান থেকে কমন পড়বে। সর্বোপরি কথা হচ্ছে এখানে তোমাদেরকে 6টা অধ্যায় মিনিমাম পড়ে যেতে হবে, এটা আমার পরামর্শ থাকবে, তাহলে তুমি একটু রিস্ক তোমার থাকবে না, তুমি রিল্যাক্সে লিখতে পারবা। আর এখন আমরা যদি একটু কথা বলি তোমাদের বহু নির্বাচনী সাজেশন নিয়ে, দেখো বহু নির্বাচনী সাজেশন তুমি অলমোস্ট যে 6টা অধ্যায় পড়ে যাচ্ছ, যে 6টাতে ধরো না তুমি একাদশ অধ্যায় পড়লা, আমি 6টা অধ্যায় একটু ব্লাড করে নেই, এই 6টাতে তুমি পড়ে যাচ্ছ, এই 6টা অধ্যায় পড়ে যাচ্ছে, 6টা অধ্যায় নৈবিত্তিকগুলো ওই অধ্যায় কমপ্লিট করার সাথে সাথে তুমি নৈবিত্তিকগুলো শেষ করে ফেলবা, তোমার জন্য খুবই ভালো হবে। এবার বাকি থেকে 2টা অধ্যায়, এই 2টা অধ্যায় তুমি ভালো করে পড়ে ফেলবা, এরপরে তোমাকে আরো কাজ আছে, এইটুকুই শেষ না, এরপরে তোমাকে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে 2022 সালের প্রশ্নগুলোকে যদি পারো 5-6 এবার অন্তপক্ষে চেক আউট করবা, দেখবা বিগত সালের প্রশ্নগুলোকে 2022-কে। আর 2022 তো গেল, এরপর যদি থাকে তোমাদের 2021, 19, 18, এই যে 20, 19, 18 এগুলো রয়েছে, এইগুলোকেও ভালো করে গুরুত্ব সহকারে দেখবা এবং কমপ্লিট করে যাবা। মূল কথা হচ্ছে তোমাদেরকে ঠান্ডা মাথায় প্রিপারেশনটা নিতে হবে, নৈবিত্তিকের অন্তপক্ষে 1 থেকে 1,500 বা 1000 নৈবিত্তিক তোমাদেরকে প্রিপারেশন রাখতে হবে, কারণ বোর্ড প্রশ্ন অন্তপক্ষে তুমি যদি 5টা সাল অর্থাৎ 2022, 2021, 2020, 2019, তারপর হচ্ছে 18, এই 5টা বোর্ড যদি পড়ে যাও তাও দেখা যায় মিনিমাম তোমাদের 700-800 প্রশ্ন হয়ে যাবে। সেক্ষেত্রে এরকম প্রিপারেশন রাখতে 5টা বোর্ড যদি অ্যানালাইসিস করে যাও এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যদি পড়ে যাও তাহলে এনাফ। আর বলেছিলাম ভৌত রাশি পরিমাপ থেকে কিন্তু প্রচুর সংক্ষিপ্ত তোমাদের নৈবেদিক আসবে, কয়েকটা নৈবেদিক আসবে, বলা যায় একটু বেশি নৈবেদিক আসবে, এখান থেকে সৃজনশীল কম আসে, সেক্ষেত্রে তোমরা সেরকম চিন্তা ভাবনা একটু করে একটু বেশি করে এটা পড়ে যাও। এই হচ্ছে আপাতত সাজেশন, আর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা এগুলো দেখে নিও। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততদিন সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।